শান্ত আর কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলো ও আননোন নাম্বার। কপাল কুচকালো শান্ত। কোন সময় একে ডিস্টার্ব করতে এসেছে কে জানে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো শান্ত। ফোন কানে তুলতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ। আসসালামু আলাইকুম ভাইয়া। মেলি কণ্ঠ রুহির কানও পৌঁছেছে। ঝট করে চাইলো ও, সাথে সাথে স্পিকার অন করেছে শান্ত। মেয়ের কণ্ঠস্বর চিনতে অসুবিধা হয়নি ওর, তবে রুহি ঠিক ঠাউর করতে পারেনি, আন্দাজেও ঠেকেনি। শান্ত রুহির দিকে তাকিয়ে সালামের উত্তর করলো। ওপাশ থেকে আরও কিছু বলতে শান্ত ধীর কণ্ঠে বলল, হাত ভেঙেছে শুধু, তবে তেমন ইনজুরি হয়নি, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তা হঠাৎ আমার খোঁজ নিচ্ছ যে? মনে পড়েছে আমায়? স্মৃতি ফিরেছে? ফোনের ওপাশে মিহির নিরুত্তর। শান্ত বলল শক্ত কণ্ঠে। আর কিছু বলবে? এবারও উত্তর আসলো না। রাখলাম। বলে ফোন কাটলো শান্ত। রুহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, কে ফোন করেছে জানতে চাইবে না? রুহি নাবোধক মাথা নাড়ল। চোখে চোখ রেখে বলল, আপনি আমায় ভালোবাসেন? সন্দেহ আছে? ফের আলতো মাথা নাড়ল রুহি। বলল, আপনাকে কোনোদিন সন্দেহ করিনি আমি। আপনার ভালোবাসায় তো আরও না, কিন্তু আপনাকে অন্য কারোর সাথে দেখতে পারি না আমি। আপনি শুধু আমার। লীনা আপু হোক বা অন্য কেউ, কাউকেই আমার সহ্য হয় না আপনার পাশে। কেন বোঝেন না আপনি? আমি জানি আপনি আমায় জ্বালানোর জন্য এসব করেন। রুহিকে থামিয়ে শান্তকে কাছে টানলো। দুধ তো রাখলো মাঝে। বলল মোলায়েম কণ্ঠে, এই যে বললে আমি শুধু তোমার, এটাই মাথায় রাখো সব সময়। আমি তোমার নামে তোমার কাছে বন্দি। একটু থামলো। ঠোঁট চেপে ফাটা গলায় সুর তুলল, আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, আর তোমার কাছে আমি বন্দি ঘোরাও 12 মাস। মামার বেটি গো, আমার মন বোঝো না। ফিক করে হেসে উঠল রুহি। চিকচিক করে উঠল রাঙ্গা গাল দুটো। শান্ত আর একটু ঝুঁকে ঢোক গিলে গলা চেপে বলল, এভাবে হেসো না জান, বিশ্বাস করো খুব কষ্টে সংযত করি নিজেকে। গাল দুটো একদম টমেটোর মতো দেখাচ্ছে, একটা চুমু খাই প্লিজ। সত্যি বলছি, শুধু একটা। রুহি বড় বড় নেটে তাকালো। কান গরম হয়ে আসছে ওর। শান্ত এতটা কাছাকাছি আশায় থমকে গেছে হৃৎপিণ্ড। রুহি চোখ ফিরিয়ে দু হাতে ঠেলে দূরে সরালো শান্তকে। বাড়ি ফিরতে ফিরতে দুপুর 1টা বেজেছে। হুইল চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে শান্তকে। ও বেশ আরামে আছে, বাকিরা আছে চিন্তায়। রাফি এসে ঘরে গেছে। কাল থেকে একই অবস্থা, ফ্রেশ হওয়ার প্রয়োজন আগে। শান্তকে সোফায় বসিয়ে এক একে ফল কেটে খাইয়ে দিচ্ছেন আফসানা বেগম। ছোট বাচ্চা নাই ট্রিট করছেন তিনি শান্তকে। শান্ত বেশ উপভোগ করছে আম্মুর আদরে মাখা যত্ন। বাকিরা সবাই পাশে বসে। মেহেজাবিন, মাহিম সবাই উপস্থিত। খানিক বাদ রুহি আর রাফি একসাথে নামলো ফ্রেশ হয়ে। দুপুরে খাওয়া হয়নি কারোরই। ছেলে মেয়েদের জন্য অপেক্ষায় ছিলেন সবাই। এখন সবাই একসাথে উপস্থিত। খাবার টেবিলে সব রেডি। এক একে বসে পড়ল সবাই। চৌধুরী বাড়ির বড় ডাইনিং টেবিল ভর্তি। হেনা বেগম আর হালিমা বেগম খাবার পরিবেশন করে দিচ্ছেন। রাশেদ রায়হান চৌধুরী এক একে দেখলেন সবাইকে। আজ সবাই এক হয়েছে। বাড়ির 3টে মেয়ে বাড়িতে, 2টো ছেলেও আছে। রাবেয়া চৌধুরী রাফির পাশে। আজ আর ফাঁকা নেই কোনো স্থান, সবটা পূর্ণ। কারোর কমতি নেই আজ। তিনি উজ্জ্বল নেত্রে চেয়ে হাসলেন নিঃশব্দে। ছেলের দিকে ফিরলেন এবার। মাথা নিচু করে খাবারে হাত চালাচ্ছে রাফি। ছেলের সাথে কথা হয়নি তার, সময় পাননি আলাদা করে কথা বলার। তিনি গলা খাকারি দিয়ে মুখ খোলার আগেই আফসানা বেগম উচ্ছ্বাস নিয়ে বললেন, আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ লাগছে। অনেক দিন পর সবাই একসাথে আমরা। দেখো তো কি সুন্দর লাগছে আমাদের পরিবারটা। শান্তকে খাইয়ে দিচ্ছেন তিনি। ডান হাত অচল ওর। শান্ত মুখের খাবার গিলে বলল, কোথায় পরিপূর্ণ, দুজনের কমতি আছে এখনো। আফসানা বেগম কপাল কুচকে সন্দিয়ান হয়ে প্রশ্ন করলেন, কার কমতি আছে? সবাই তো আছি আমরা। ঘরে আলোর কমতি আছে, এখনো আরো 2টো আলো জ্বালানো বাকি। হেনা বেগম এদিক ওদিক তাকালেন। এই দুপুরেও সব আলো জ্বলছে ঘরে। তিনি বলেন, সব আলোই তো জ্বলছে, কমতি কিসে? শান্ত শ্বাস ফেল ফোঁস করে। রাফির দিকে তাকালো। ওর এসবে মনোযোগ নেই। মেহজাবিন হাসছে মিটিমিটি। শান্তকে এক পলক দেখে বিড়বিড় করে বলল, অবুজ পোলাপাইনের বুঝদার সন্তান। এবার বলল গলা খাকারি দিয়ে, বউ হলো ঘরের আলো, 2টো আলো জ্বালানো হয়নি এখনো, দেখো না তোমরা। শান্তর কথা বুঝতে সময় লাগলো হেনা বেগমের। হালিমা বেগম ঠোঁট টিপে হাসছেন। জাকির হোসেন গলা খাকারি দিলেন। মেহেজাবিন হাসি চেপে মুখ ফসকে বলে ফেলল, তো নতুন আলো কিন্তু ঘরে জ্বলবে না ভাইয়া। আমাদের ঘরের আলো ঘরেই থাকবে। আপাতত বলতে পারো একজনের কমতি আছে।
রুহি খাওয়া রেখে ঝট করে চাইল, কেসে উঠল ও। বাকিরা মেহজাবিনের কথা বুঝে ওঠার আগেই মনোযোগ দিল রুহির দিকে। হেনা বেগম তরিতে এসে পানি এগিয়ে দিলেন মেয়েটাকে, পিঠে হাত বুলিয়ে বলেন, উফ, ধীরে খাবি তো, তোদের নিয়ে না আর পারি না। রাশেদ রায়হান চৌধুরী সবার মধ্যে থেকে গলা খাকারি দিয়ে গুরুতর ভঙ্গিতে হেনা বেগমকে উদ্দেশ্য করে বলেন, রাফি কে মাছ দাও। রাফি তাকালো আপুর দিকে। রাশেদ রায়হান চৌধুরী যে ওর মনোযোগ আকর্ষণের জন্য কথাটা বলেছেন তা বুঝতে বাকি নেই। রাফি বলল স্বাভাবিক কণ্ঠে। মাছ খাবো না আমি। রাশেদ রায়হান চৌধুরী সায় পেলেন, শুধালেন, আবারও ফিরবে। হুম। ছেলের কথাটা যেন পছন্দ হলো না হেনা বেগমের। মুখখানা মলিন করলেন তিনি। ছেলের পাশে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে বললেন, আবার ফিরবি মানে? কেন যাবি ওখানে? কি কাজ তোর ওখানে? এভাবে বাড়ি ছেড়ে অযৌক্তিক কারণে ওখানে অত দূরে যাওয়ার তো কোনো মানে দেখছি না আমি। যে কারণে গিয়েছিলি সেটা তো শেষ। কি সব ক্যাফে ট্যাফে কিনেছিস ওখানে? কি প্রয়োজন এসবে? কিসের অভাব তোর? রাফি চোখ তুলে তাকালো হেনা বেগমের দিকে। এক পলকে চোখ নামিয়ে ধীর কণ্ঠে দ্বিধাহীন বলল, প্রয়োজন আছে আম্মু, যেটার অভাব সেটাই ওখানে। ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এসছে, এবার গিয়ে সেটা নিয়ে আসবো। সেটা ব্যতীত আর ফিরবো না। রাশেদ রায়হান চৌধুরী ছেলেকে পরখ করছেন সূক্ষ্ম নেটে। তপ্ত শ্বাস ফেললেন তিনি, বলেন, কবে যাবে? আজ রাতে। রুহিকে নিয়ে গেলে হয় না? মেহজাবিন আর মাহিমও আছে, এই সময় ওদেরকে নিয়ে যাও। নতুন জায়গায় একসাথে ঘুরে এসো, সবাই ভালো লাগবে। অনেক দিন তো তেমন ঘোরাঘুরি হয় না। আর যে জিনিসটা নিয়ে আসার কথা সেটাও নিয়ে এসো না হয়। রাফি তাকালো রুহির দিকে। খেতে খেতে রাফির দিকেই উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে ও। রাফি বলল, 2 দিন পর শান্তনি যাবে ওদের, ও সুস্থ হোক আগে। রাশেদ রায়হান চৌধুরী আর কথা বাড়ালো না। খাওয়া শেষে সোফায় বসলেন তিনি। রাফি খাওয়া শেষ করে ঘরে উঠে গেছে, পিছু পিছু শান্ত। সন্ধ্যার দিকে বেরোবে রাফি। রুহি বিকেলের দিকে রাফির ঘরের দরজায় গিয়ে টোকা মারল, অনুমতি নিয়ে ঢুকলো ঘরের ভেতর। রাফি ব্যাকবোর্ডে হেলান দিয়ে বসে বসে কিছু করছে কোলে রাখা ল্যাপটপে। রুহি ডাকলো, ভাইয়া। চকিতে তাকালো রাফি। ল্যাপটপ বন্ধ করলো তৎক্ষণাৎ, সোজা হয়ে বসলো, উত্তর করলো, কিছু বলবি? তুমি আজকেই ফিরবে? হুম, একটু পর বেরোবো। কেন? এমনি খুব মিস করি তোমায়। ওখানে না গেলে হয় না ভাইয়া। রাফি বোনকে টেনে নিজের পাশে বসালো, বলল নরম স্বরে, ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এসছি বললাম, শুনলি না? তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে? ওটাই ফেলে এসছি ওখানে। আমার বোনের জন্য সবচেয়ে সুন্দর সুখকর একটা সারপ্রাইজ আছে ওখানে। সেটা তো আমার বোনকে দিতে হবে নাকি? এবার কি ওটা পার্মানেন্ট করে নিয়ে আসবো তোর জন্য। রুহি উৎসুক হয়ে জানতে চাইল, কি সারপ্রাইজ ভাইয়া? রাফি হাসলো স্বল্প, বলল মোলায়েম স্বরে, সেটা গেলেই দেখতে পাবি। তোর জন্য বেস্ট সারপ্রাইজ ফর এভার। একটু অপেক্ষা কর ওটার জন্য। রুহি হাসলো, বলল, আচ্ছা, কিন্তু এবার তাড়াতাড়ি ফিরে আসবে বলো। আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। কলেজেও যেতে ইচ্ছে করে না। তুমিও তো যেতে দাও না। মেহজাবিন আপিও তো চলে যাবে 2 দিন পর। আমি জেনির সাথে সারাদিন কি গল্প করব বলো? ও তো পিচ্ছি। চিন্তা করিস না, তোর সারপ্রাইজটা তোকে আর একলা রাখবে না, সেটাই সঙ্গী হবে তোর। পরের দিন দুপুর 3টে রাফি সিলেটে ফিরেছে রাত 12টার দিকে। সকালে আর ক্যাফেতে আসেনি, একেবারে এসেছে বিকেলে। ওর আসার আভাস পেয়ে তড়িঘড়ি করে কিচেন থেকে বাইরে বেরিয়েছে মিহি। দরজা মারাতেই রাফিকে পিছন থেকে দেখতে পেল কেবিনে ঢুকতে। বাড়ি থেকে ছুটে আসলো জেরিন। আসার সাথে সাথে কফি প্রয়োজন রাফির, ওটাই দিতে হবে এখন। এই সুযোগে রাফিকে সামনাসামনি দেখে আসবে একবার। জেরিন কফি বানিয়েছে স্বভাবসুলভ। গুনগুন করতে করতে মিহি ইতস্তত পায়ে পায়চারি করছে, উত্তেজিত লাগছে নিজেকে। জেরিন কফি নিয়ে বেরোতে গেলে মিহি ডাকলো। চকিতে তাকালো জেরিন, বলল, কিছু বলবি? হাত কষলে আনচান করে উত্তর করলো মিহি। না কিছু না, যা তুই। মুচকি হেসে বেরিয়ে আসলো জেরিন। বিনা পারমিশনে রাফির কেবিনে ঢুকে উৎসুক হয়ে কফিটা বাড়িয়ে দিল। আপনার কফি সিঙ্গে স্যার। চোখ তুলে তাকালো রাফি, চোয়াল শক্ত, বলল নিরেট ভরাট কণ্ঠে, প্রয়োজন নেই, নিয়ে যাও। কেন স্যার? প্রয়োজন নেই মানে প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটা বলতে হবে তোমায়? কৈফিয়ত দেবো আমি তোমায়? কড়া গলায় ঝেড়ে উঠল রাফি।
চমকালো জেরিন। উৎসুক মুখখানা কাচুমাচু হলো সামান্য অপমান বোধে। চোখ নামালো ও কফির মগটা শক্ত করে ধরে নিচু স্বরে বলল, সরি স্যার। বলে পিছু ফিরল ও চোখ ছলছল করে উঠল রাফির চড়া ধমকে। জেরিন পা বাড়াতে রাফি ডাকলো। শোনো, জি। কণ্ঠ নরম করলো রাফি। রেখে যাও। চকিতে তাকালো জেরিন। চোখ চিকচিক করে উঠল ওর। উৎসুক মেয়েটার মনে খানিক আগের আহত অপমান বোধটুকু মুছে যেতে সময় লাগলো না। হাসলো জেরিন। কপিটা রাফির সম্মুখে রাখলো। নরম কণ্ঠে রেখেই রাফি বলল, যাও এখন। তড়িঘড়ি করে বেরিয়ে আসলো জেরিন। খানিক বাদ ক্যাফেতে আগমন বেশ কয়েকজনের। শুটপুট পরনে, বাইরে 3খানা দামি কালো গাড়ি, মোটে 6 জন। সোজা ক্যাফের ভিতরে ঢুকলো তারা। নিহার তাদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেখে সেও ভিতরে আসলো। খাতির দেখিয়ে অভিবাদন জানালো। রাফিও বেরিয়ে আসলো এক মুহূর্তে। ওনারা রাফিকে দেখে উৎসুক হাসলেন সবাই। রাফিও তাই। একজন এগিয়ে এসে রাফির সাথে হ্যান্ডশেক করলেন। বুকে বুক মিলিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, হেই রাফি, হোয়াটসঅ্যাপ, অনেকদিন পর দেখা ব্রো, কেমন আছিস বল? এক একে সবার সাথেই আলিঙ্গনে জড়ালো রাফি। হেসে উত্তর করল, আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? এই তো চলছে। সবাই বসলো গোল টেবিলে। নিহারের বুঝতে বাকি রইল না এরা রাফির ফ্রেন্ড। মতিগতি দেখে তো তাই মনে হচ্ছে। রাফি একবার তাকালো ওর দিকে, ইশারা করে বোঝালো কিছু স্পেশাল গেস্ট হিসেবে হোস্ট করতে হবে তাদের। নিহার মাথা নেড়ে দ্রুত স্থান ত্যাগ করলো। রাফির কলেজ লাইফের ফ্রেন্ড এরা। প্রায় বছর 3 পর দেখা অনেকের সাথে। কেউ কেউ বিদেশে থাকে, আবার কেউ কেউ দেশে সেটেলড। সে যার পার্সোনাল লাইফ স্টাইল নিয়ে বিজি। রাফিও তাই। সেও ব্যস্ত তার জীবন নিয়ে। আজকাল আর ফ্রেন্ডদের সাথে দেখা হয় না, যোগাযোগও হয় খুব কম। রাফির ফ্রেন্ড রানা আর শিফাত দেশে ফিরেছে গত সপ্তাহে। ওরা 6 ফ্রেন্ড একসাথে হয়ে রাফির সাথে দেখা করতে এসেছে। রাফি ঢাকায় নিয়ে জানতে পেরে সিলেটে এসেছে। বাকি 4 জন মিরাজ, লিজান, রিয়াত আর বারিক ওরা দেশে সেটেল। তবে একজন এক এক শহরে। কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত কেউ কাউকে ছাড়া চলতো না এদের। এখন কেউ কারোর সাথে দেখা করার সময়টুকু পায় না। এখন সময় বের করে বহু বছর পর একসাথে হয়েছে সব বন্ধুরা। শিফাত এদিক ওদিক চোখ ঘুরিয়ে আশপাশটা দেখলো। বলল, তা বল, কি খবর? হঠাৎ এখানে সিলেটে, তাও আবার কিনা ক্যাফে কিনে? তুই কিনা সব ছেড়ে ক্যাফের হাল ধরলি? হাউ ইজ ইট টু ব্রো? সেসব বাদ দে, তুই বল তোর কি খবর? কেমন চলছে নববিবাহিত জীবন? রাফির প্রশ্নে খানিক লজ্জা লজ্জা ভাব ফুটালো শিফাতের মুখে। গলা খাকারি দিল ও পাশ থেকে বন্ধুরা টিটকেরি মারল সমস্বরে। ওহো, লজ্জা পেয়েছে সিফাত বাবু। থামবি তোরা? লজ্জা পাবো কেন? তোরা কি আমার শ্বশুর না ভাসুর? ও সরি, ছেলেদের তো আবার বাসুর হয় না। এত বছরে বিদেশে থেকেও কথার ধরন বদলানো না তোর। রাফির কথাই শিফাত একটু নড়ে চড়ে উঠল। বাবু হয়ে বসা থেকে সামনের দিকে ঝুঁকে বসলো একটু। বলল, তোদের সামনে নিজেদের বদল দেখাতে যাবো কেন? তোদের কাছে আমি আগের সিফাতই আছি, শুধু বিয়ে হয়েছে এই যা। ম্যারাইটের দলে পড়েছি শুধু। তোরা তো সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে, বরং তোদের থেকে আমি এক ধাপ এগিয়ে আছি। যদি বিবাহিত জীবনের অনুভূতি শুনতে চাস তাহলে বলি, একবার বিয়ে করে কি জ্বালা টের পাবি। আমি তো ভাই বিদেশি মায়েরে বিয়ে করছি, কি যে প্যারা দেয় কি বলবো। একবার ভাবি এর থেকে বরং সিঙ্গেল লাইফে বেস্ট ছিল। আরেকবার ভাবি না, ঠিকই আছে, মেয়েটা ভালোবাসে আমায়, তাই যত প্যারা সব সহ্য করে নেই। কি করবো বল? বিয়ের পর মেয়েটাকে কেমন অতিরিক্ত আপন আপন লাগে, আর কাউকে ভালোই লাগে না ওকে ছাড়া। রিফাত চোখ বড় বড় করে চাইল। ভাই তুই বলছিস সব? বিয়ের পর কি লাল হয়ে গেলি নাকি? ঠিক ওদিক চোখ দেওয়া বন্ধ করে দিয়েছিস? হাসলো শিফাত, শ্বাস টানলো তৃপ্তি নিয়ে। বলল মোলায়েম স্বরে, বিয়ের আগে কি ছিলাম জানি না, তবে বিয়ের পর আমি পাল্টে গেছি বোধ হয়। নিজের কাছেই মনে হয় এটা, আর কারোর দিকে তাকাতে ইচ্ছে করে না। ভুলক্রমে চোখ গেলেও মন চায় না। সাইকোলজি এটাকে ভালোবাসা বলে, জানিস? আমার বউ এটা বুঝিয়েছে আমায়। আগের ওই সিফাত অন্তত বউয়ের পাল্লায় পরে ভালোবাসা শিখেছে। ভালোবাসার জন্য আর ভালোবাসা বোঝার জন্য হলেও অন্তত বিয়ে করা উচিত ভাই। রাফি কথাগুলো শুনে নরম হাসলো নিঃশব্দে। বারিক হতাশ দীর্ঘশ্বাস ফেল। বলল আফসোসের সুরে,
পিছনে কিচেনের দরজা ঠেলে মাথা হেলিয়ে উকি দিচ্ছে জেরিন। জারিফ আর নিহার সবার জন্য কফি নিয়ে বাইরে বেরিয়েছে। টেবিলে সার্ভ করে দিল ওরা। জেরিনকে বাইরে বেরোতে কড়াভাবে নিষেধ করেছে জারিফ। যত যাই হোক, বড় ভাই হিসেবে বোনকে চোখ পাকিয়ে শাসন করেছে যেন এভাবে ছেলেদের সামনে বাইরে বের না হয়। জারিফ নিষেধ করে বেরোতেই ভেঙচি কেটেছে জেরিন। ও জারিফের কথাই কচু পাত্তা দিবে, তবে বাইরে বেরোলো না ও। কিচেনের দরজা থেকে উকি দিল প্রথমে। এতগুলো হ্যান্ডসাম ছেলে দেখে চোখ কপালে ওর। হাবনে তাকিয়ে আছে ও। মিহিও বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে রাফিকে এক পলক দেখার উদ্দেশ্যে জেনে পিছন থেকে হালকা মাথায় হেলিয়ে উকি দিল ও নিজেও। বাইরে রাফি আর ওর বন্ধুরা কী সব কথা বলছে তা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না। রাফি পিছন ফিরে বসা মিহি রাফির মুখটা দেখতে পেল না। এসেছে থেকে দেখেনি। ও উকি দিতে রাফি দেখল ওকে। টেবিলের উপরে রাখা সানগ্লাসের উত্তল পৃষ্ঠে পিছনে জেরিনের আড়ালে থাকা মিহিকে স্পষ্ট চোখে লাগলো ওর। এক পলক চেয়ে থেকে চোখ বুঝল রাফি। চোখ মেলে কণ্ঠ উঁচু করে বারেকের কথায় পরিপ্রেক্ষিতে বলল, আর মেয়েরা তো এমনই, সব এক। এদের যত বোঝাবি ভালোবাসার কথা, এরা ততই মাথায় চড়ে বসবে, লাই পেয়ে যাবে। ছেলেদের ভালোবাসা এদের কাছে মিনিংলেস, তুচ্ছ একদম। এরা ভালোবাসে বুঝবেও কম, বোঝার চেষ্টাও করবে না, আর ভালোবাসবে না। শুধু মস্তিষ্কে জেঁকে বসে আঘাত হেনে যাবে প্রতিনিয়ত, রক্তক্ষরণ করাবে মস্তিষ্কে, পাগল বানিয়ে ছাড়বে। আর পাগলামো করলে বলবে পাগল। ইনোসেন্ট সে যে যত ফাকিং ইমোশন তৈরি করবে নিজের প্রতি, আর সেই ইমোশন প্রকাশ করলে ছোট লোক ভাববে আমাদের। এদের না মন আছে, না ছেলেদের মন বোঝার ক্ষমতা আছে, আছে শুধু নিজের প্রতি অ্যাডিক্টেড করার অ্যাবিলিটি। বলতে বলতে দাঁত চেপে আসলো রাফির। টেবিলের উপরে মিহির প্রতিবিম্ব ভেসে উঠল। সানগ্লাসটা শক্ত করে চেপে ধরল হাতে। হাত নামালো টেবিলের নিচে। পুরুষালী শক্তিতে মুচড়ে ভেঙে গেল চশমাটা। রাফি শক্ত চল নরম করলো চোখ বুজে। সবাই সন্ধিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। রাফির কথাগুলো বোধহয় হজম হলো না কারোর। আচমকা বেশি বেশি বলে ফেলো রাফি। রানা চোখ কুচকে সন্ধিয়ান হয়ে শুধালো, কিসব বলছিস ব্রো? তুই এসব বলছিস? তোর মুখেও এসব কথা শুনে বিশ্বাস করতে হবে আমাদের? তোর মুখে অ্যাটলিস্ট এইসব কথা মানায় না। রাফি ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল হাসলো শুধু। মিহি কথাগুলো শুনে দরজা থেকে সরে গেছে তৎক্ষণাৎ। মিরাজ কথা ঘোরালো, শান্তর কথা টানলো এবার। ও ঢাকায়? বাকি কথা শেষ করতে পারলো না মিরাজ। টেবিলের নিচে ওর হাতটা খপ করে চেপে ধরলো লিজান। অমনি মুখের কথা মুখে থামালো সে, গিলে ফেললো তা। রাফির অবস্থা অপরিবর্তনীয়, কোনো প্রকার প্রতিক্রিয়া দেখা গেল না ওর মাঝে। বাকিরা সবাই শঙ্কিত নয়নে তাকিয়ে ওর দিকে। লিজান ঢোক গিলে কথা টানলো গলা ছেড়ে। রাফি স্বাভাবিক কণ্ঠ, আজ ইচ্ছে করছে না, মাথায় ধরেছে, কাল থেকে ঘুম হয়নি। তোরা দেশে থাকবি কতদিন? রানার সিফাতের উদ্দেশ্যে শেষের প্রশ্ন। ওরা থাকবে আরও কদিন জানালো তাই। রাফি বলল, তাহলে অন্য একদিন আবার দেখা হবে। রাইডে না হয় সেদিনের জন্য তোরা থাক। রাফিকে জোর করলো না কেউ। আরও কিছুক্ষণ আগে নাই আড্ডা দিয়ে চলে গেছে ওরা। সন্ধ্যা নেমেছে যেতে যেতে। ওদের বিদায় দিয়ে ক্যাফে ভিতরে ঢুকেছিল রাফি, বেরোচ্ছিল মিহি। মুখোমুখি হলো একে অপরের। রাফি মাথা নামিয়ে চোখ নিচু করে থাকার চোখে পড়েনি। রাফির নজর নিজের হাতের দিকে। তালুতে রক্ত জমে শুকিয়ে গেছে, চিনচিনে ব্যথা হচ্ছে সেখানে। তখন চশমা ভেঙে গ্লাসের একটা অংশ ঢুকে গেছিল হাতের তালুতে। রাফি পাত্তা দেয়নি। দরজার সম্মুখে রাফিকে দেখে থেমেছে মিহি। আচমকা সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত থেকে চোখ তুলল রাফি। চোখ মুখ অল্প ব্যথায় কুচকানো। মিহিকে দেখেও পরিবর্তন আসলো না চোখ মুখে, বরং ও অবিলম্বে চোখ সরিয়েছে। পাশ কাটিয়ে চলে গেছে উপেক্ষা করে। মিহি চোখ নামিয়ে সজল চোখ দুটো আড়াল করলো। পিছু ফিরে ভরের চোখে তাকালো একবার। রাফি দরজা ঠেলে ঢুকেছে কেবিনে। চোখ সরালো মিহি, হাসার চেষ্টা করলো, কিন্তু মন ভরল না। ও শ্বাস টানলো লম্বা, হাসলো জোরপূর্বক। বাড়িতে যেতে হবে এখন। সাবিনা বেগম একা আছেন। মিহি ক্যাফে ছেড়ে বেরোতে ছুটে আসলো রেহা। হাঁপাতে হাঁপাতে হন্তদন্ত হয়ে বলল, চল আমিও যাব। এখনই যাবি? মা তাড়াতাড়ি যেতে বলেছে আজ। দুজনে পা মেলালো। এগোতে এগোতে প্রশ্ন করলো মিহি। কেন? রেহা মলিন হাসলো, তপ্ত শ্বাস ফেলে বলল, দেখতে আসবে আমায়। হাসি ফুটলো মিহির ঠোঁটে। চকিতে প্রশ্ন করলো, সত্যি বিয়ে হবে তোর? মা তো সেটাই চাই, বিয়ে দিতে চাই। কি আর করবো বল? কতদিন আর তাদের ঘাড়ের উপর বসে খাবো? আমার উপর বিরক্ত তারা। শুনলাম আজ নাকি দেখতে আসবে আমায়। পছন্দ হলে আজই বিয়ে ঠিক করে যাবে।
মিহির মুখখানা খানিক আহত হলো। বাবা থেকেও নেই রেহার। রেহার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি, যখন রেহার বয়স 7 বছর। সেই 7 বছর বয়স থেকে আজ অব্দি রেহার বাবা ওর দিকে ঠিকমতো চোখ তুলেও তাকানি। সৎমাও শান্তি দেয়নি কোনোদিন। মেয়েটা বড় হয়েছে একা একা, সঙ্গ পায়নি কারণ, না বাবার আর না মায়ের। তবুও একটুও দুঃখ প্রকাশ নেই ওর মাঝে। ও সুখী নিজের জীবনে, আফসোস নেই কোনো, কারোর প্রতি অভিযোগও নেই। রেহার সৎমা বিয়ে দিতে চাই ওর। রেহা দ্বিমত করেনি, সে বেরোতে চায় এই পরিবার থেকে। রাস্তায় 2 বান্ধবী হাঁটছে চুপচাপ, নীরব দুজনেই। আচমকা একটা পুরুষালী খসখসে কণ্ঠ। এ মেয়েরা শোনো। থামলো 2 বান্ধবী। রাস্তার অপর পাশে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে, দুজন তার পাশে। দুজনেই যুবক, দুজনের পরনে সাদা চেক শার্ট আর সাদা ধবধবে লুঙ্গি, চোখে কালো সানগ্লাস। অথচ সন্ধ্যার অন্ধকার, চারিদিকে কালো সানগ্লাসের আড়াল থেকে অন্ধকারে কি দেখছে কে জানে। মিহি আর রেহা একে অপরের দিকে তাকালো। ছেলে দুটোর মুখ স্পষ্ট নয়, রাস্তাও ফাঁকা। বরকালো 2 নারী সত্তা। ডাক উপেক্ষা করে ফের তড়িঘড়ি করে পা চালালো ওরা। ছেলেটা ডাকলো আবার। আজব তো, এ মেয়েরা ডাকছি শুনতে পাও না? বলতে বলতে রাস্তার মাঝ বরাবর আসলো ছেলেটা। মিহি চমকে উঠল। কেন ডাকছেন আমাদের? কে আপনি? আমি একেন দরকার আছে, দেখা ডাকছি। রেহার কম্পিত স্বরে প্রশ্ন। কি দরকার আমাদের সাথে? দেখুন, বিরক্ত করবেন না। ছেলেটা এগিয়ে এসেছে, চোখে সানগ্লাস খুলে বিরক্তি নিয়ে রেহার দিকে তাকালো ও। দুজনেই একই জনগোষ্ঠীর। তীক্ষ্ণ চোখা ফর্সা ছেলেটা বিরক্তি নিয়েই বলল। আমারে দেখে কি বখাটে মনে হচ্ছে? কেউ কোনো উত্তর করলো না। মিহি আর রেহা একে অপরের দিকে ভীত নয়নে চাউচাউই করলো। ছেলেটা ঝেড়ে উঠল। কি হলো, কথা কও না কেন? চমকে উঠল দুজনেই। রেহা পিছিয়ে কাপা স্বরে বলল। দেখুন, আমাদের বাড়ি কিন্তু এখানে। আর কিছু বলার আগে ছেলেটা ব্যঙ্গ করে বলল। তো কি সম্বন্ধ নিয়ে যাব যে বাড়ি এখানে না ওখানে ঠিকানা দিচ্ছ? ঠিকানা চাইছি তোমার কাছে। ভ্যাবাচাকা খেলো রেহা। না চাইতো হাসি আটকাতে পারল না মিহি। মুখ চেপে হাসলো ফিক করে। ছেলেটা রেহার দিক থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকিয়ে একটু ভাব নিয়ে বলল। অবশ্যই সম্বন্ধ নিয়ে এসেছি এখানে। এই মেয়ে মোটরসাইকেলের টাঙ্কি ফাঁকা, তেল শেষ, হেঁটে যেতে হবে। বলো তো এখান থেকে রঞ্জু শেখের বাড়িটা কত দূরে? রেহা চমকালো, চকিতে বৃহৎ নয়নে তাকালো মিহির দিকে। সাথে সাথে মিহিও তাকিয়েছে। চোখাচোখি হয়েছে 2 বান্ধবীর। মিহি চোখ সরিয়ে শুধালো। ওনার বাড়িতে কি দরকার আপনাদের? ছেলেটা বোধহয় বিরক্ত হলো, ক্যাটকেটে স্বরে বলল। কইলাম না সম্বন্ধ নিয়ে আসছি, দেখতে আসছি মেয়েকে। মেয়ে পছন্দ হলে বিয়ে করবো ওই বাড়িতে। রেহা ভিমরি খেলো, কেসে উঠলো খুব খুব করে। ছেলেটার চাহনি সুচাল হলো আরও। আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এক হাত কোমরে গুজে বলল। যক্ষা ধরেছে তোমার? কাশো কেন? কথা বলতে পারো না? চিনে থাকলে তাড়াতাড়ি ঠিকানা দাও। তোমাদের থোবড়া দেখার সময় নেই আমার। আমার হবু বউয়ের থোবড়াখানা দেখার জন্য মন আনচান করতেছে। জলদি কথা কও। রেহা তাজ্জব। ও দেখে যাচ্ছে ছেলেটাকে। ছেলেটা বেশ সুন্দর, লুঙ্গি পরে বেশ অন্যরকম লাগছে। মিহি রেহার মুখভঙ্গিমা দেখে হাসলো ঠোঁট চেপে। শুধালো আবার। আপনি বিয়ে করতে এসেছেন? হ্যাঁ, দেখে মনে হয় না বর্বর লাগে না আমারে? মিহির উপর নিচ মাথা ঝাঁকালো, প্রশ্ন করলো। বউকে পছন্দ হয়েছে আপনার? এখান কপাল জড়ো করলো, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মিহির দিকে। এবার 2 হাত কোমরে রাখলো। বউরে তো দেখিনি এখনো। কে বললো দেখেননি? এই যে আপনার বউ। রেহাকে ইশারা করে বলল মিহি। একেন তৎক্ষণাৎ তাকালো রেহার দিকে। মিহি আবারও বলল। ওকেই দেখতে এসেছেন আপনারা? ওই তো রঞ্জু সাক্ষ্যের মেয়ে, রেহা সাক্ষ্য। একেন মুখ প্রশস্ত করে আগাগোড়া পরখ করলো রেহাকে। রেহা এখনও মুখ বনে তাকিয়ে আছে পাথরে নেয়। ছেলেটা প্রশ্ন ছুড়ল মিহির উদ্দেশ্যে। সত্যি বলছো? সেইটাই আমার বউ? এরে দেখতে আসছি। একদম সত্যি। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে বাড়িতে চলুন। বাড়িতে গিয়ে বউ রূপে ওকেই দেখবেন। একেন রেহাকে ভালোভাবে দেখে বলল, ভনিতাহীন সোজা সাপটা। সেমটি সুন্দর আছে, এই লাইগা তোমারে দেখার পর বউ লাগতেছিল। পছন্দ হয়েছে তোমারে। এই বিয়ে পাক্কা। বিয়ে করবো তোমায়। চলো বিয়ে করে ফেলি। বিয়ে করবো আমায়? পছন্দ হয়েছে? রেহা তাজ্জবে চরম সীমানায় মুখ ফাঁক হয়ে কি বলছে এই ছেলেটা? এভাবে কে কথা বলে? মিহি হাসছে মিটিমিটি। ছেলেটা সোজা সাপটা, হুড়ো মনের। রেহার সাথে বেশ ভালো মানাবে। একজন চুপচাপ, অন্যজন চঞ্চল হলে মন্দ হয় না।
রেহার দুর্বোধ্য ভাবভঙ্গি দেখে ছেলেটা হাত উঠিয়ে তুড়ি বাজালো ওর মুখের সামনে, বলল, কি হলো, বিয়ে করবা আমায়? রেহার দাঁড়ালো না এক মুহূর্ত। মিহির হাত চেপে ধরে চল মাহি। বলে দ্রুত পা চালালো একেন সামনে থেকে। একেন বিভ্রান্ত হলো একটু, পর মুহূর্তে গলা বাড়িয়ে পড়ল, বাড়িতে গিয়ে বসে যে তৈরি হব, ও আমি আসতেছি তোমার কাছে। বিয়ে করলে কিন্তু তোমারই কর্ম। চোখ ফিরিয়ে পিছু ঘুরে গলা বাড়ালো আরো, ওই যোগু, তোর ভাবিরে পাইছি, পছন্দ হয়েছে আমার। পটকা ফাটারে, বিয়ে করবো আমি। সকাল 10টা। রেহা ঠোঁট উল্টে বসে আছে ক্যাফের ভিতর। পাশে জারিফ, নিহার, জেরিন, মিহি সবাই। মিহি গালে হাত দিয়ে টেবিলের দিকে হেলে তাকিয়ে আছে ওর পানে। ও জানে কিছু মিছু। বাইকটা এখন শুনবে রেহার মুখে। বাকিরা কেউ জানে না। ওরা আগ্রহী হয়ে উৎকর্ষতা নিয়ে চেয়ে আছে রেহার পানে। অবশেষে ধৈর্য হারিয়ে ক্যাটক্যাট করে উঠল জেরিন। কিছু বলবি? আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবো তোর দিকে বলতো? এতক্ষণ ধরে তোর ফর্সা মুখের 33টা তিল সব গুলে ফেললাম, আর গোনার মতো কিছুই নেই। এবার বল বইন, কি হয়েছে? রেহা শ্বাস ফেলল তপ্ত, বলল হতাশ হয়ে, কি আর হবে, ঠিক হয়েছে বিয়ে। সাথে সাথে লাফিয়ে উঠল সবাই। মিহি আজ বেশ খুশি খুশি ও গদগদ হয়ে বলল, সত্যি রেহা, কবে? 15 দিন পর। কি বলিস, এত দেরি? জেইনের প্রশ্নে রেহা তাকালো ওর দিকে, বলল, অতঃপর বিয়ে তো কালকেই হয়ে যেত, কিন্তু আমি ওনার কাছে সময় চেয়েছিলাম, উনি দিয়েছেন সময়, ভাবি নিয়ে দেবেন। উনি মানে তোর হাজবেন্ড? ফিউচার হাজবেন্ড। জেনে কৌতূহল পারল, রয়ে শুয়ে শুধালো, তো তোর ওনাকে কেমন দেখতে রে, বল না। রেহা উত্তর করল না, মাথা নোয়ালো লাজুকতায়। ওর হয়ে উত্তর করল মিহি, আমি দেখেছি, অনেক সুন্দর আমাদের রেহার হাজবেন্ড। ওরা একদম মেড ফর ইচ আদার, খুব মানাবে ওদের, দেখিস। রেহা হাসলো মুখ নামিয়ে। আজ মিহিও হাসছে একটু আধটু। এতদিনে ওর ঠোঁটে হাসি দেখলো রাফি। কৃত্রিম নয় এটা। ল্যাপটপের স্ক্রিনে সেই অকৃত্রিম স্নিগ্ধ হাসিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজোড়া স্থির দৃষ্টি। দৃষ্টিজোড়ার মালিকের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ও কিপটের সাথে ক্রমান্বয়ে প্রশস্ত হচ্ছে ওষ্ঠযুগল। ওদের ওখানে বসে থাকার মাঝে একটা পৌশালী হাসির শব্দ কানে ঠেকলো। কণ্ঠটা পরিচিত, শান্ত এসেছে। সবাই নড়ে চড়ে চুকিতে তাকালো দরজার দিকে। একই সাথে বেশ কজন ওদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো রেহা আর জেরিন। শান্ত সাথে আরও কজন, একটা ছেলে আর দুটো মেয়ে, একটা পিচ্চিও আছে। ছলকে উঠল মিহি। ভিমড়ি খেয়ে এক ঝটকে দাঁড়ালো ও বিবি করলো মুখে। বৃহৎ নয়নজোড়া ছলছল করে উঠল মিহির। দরজা ঠেলে ভিতরে ঢুকছে ওরা। রাফিও বেরোলো ওর কেবিন থেকে। মিহি আর দাঁড়াতে পারল না, তাকালো না কোনো দিকে। এক পা করে সবার থেকে পিছিয়ে নিঃশব্দে ছুটে কিচেনে ঢুকলো। রাফিকে দেখে মুচকি হাসলো রুহি। শান্তকে ভেঙচি কেটে জড়িয়ে ধরলো রাফিকে। আদুরে গলায় বলল, কেমন আছো ভাইয়া? রাফি উত্তর করাকে শান্ত বলে উঠল, উত্তরি, 2 দিন আগেই তো ভাইয়াকে দেখলে, রোজ রোজ কথাও বলো, এখন আবার জিজ্ঞেস করছো ও কেমন আছে? আমি তো অসুস্থ, হাত ভেঙে হাঁটতে পারছি না। কই, আমায় তো একবারও জিজ্ঞেস করো না আমি কেমন আছি। চোখ উল্টালো রুহি, বলল গা ছাড়া ভাবে, হাত ভাঙলে হাঁটতে পারে না কে শুনি? আমার ভাইয়াকে আমি দেখেছি সে 2 দিন আগে। আপনাকে তো রোজ প্রতিটা মুহূর্ত চোখের সামনে দেখছি। কেমন আছেন সেটাও দেখছি। ব্যস্ত জড়তে আছেন আপনি। কোন দুঃখে আপনাকে জিজ্ঞেস করতে যাব? রাফি থামলো ওদের। থামবি তোরা? এসে শুরু করে দিয়েছিস? মেহেজাবিন নালিশ করলো, আর বলো না ভাইয়া, ওরা পুরো রাস্তা ঝগড়া করতে করতে এসেছে। এটাকে ঝগড়া বলে না না, ইটস কল্ড লাভ ফাইট। রুহি চোখ মুখ উল্টে ভ্যাঙ্গালো ওকে। রাফি তাকালো আর চোখে এদিক ওদিক। পাশে জারিফ, নিহার, জেরিন আর রেহাকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে পূর্ণ দৃষ্টিপাত করলো ওদের দিকে। চোখ ফিরিয়ে বলল, বস তোরা, জার্নি করে এসছিস, ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে ফ্রেশ কর নিজেদের। মেহেজাবিন রুহি এদিক ওদিক তাকালো। রেহা আর জেরিনকে দেখে ভুরু কুচকালো রুহি। সামনে টেবিলে বসতে বসতে জেনি উদ্বিগ্ন স্বরে বলল, এটা তোমার ক্যাফে ভাইয়া? হাসলো রাফি, উত্তর করলো, তার মানে এখানে সব কিছু আমরা ফ্রিতে খেতে পারবো? জেনি বুড়ি, টাকা দিতে হবে। কারোর জন্য ফ্রি সার্ভিস নট অ্যালাউড। শান্তর কথায় পাত্তা দিল না রাফি। মোলায়েম স্বরে বলল জেনিকে, কি খাবি? জেনি ফটফট বলল সে কি খাবে, ফাস্টফুড সব। রাফি জারিফের দিকে ফিরে বলল, ওরা কি খেতে চায় নিয়ে এসো। আদেশ তামিল করলো জারিফ ও আর নিহার বেরিয়ে গেল বাইরের দিকে। জেরিন, রেহা দাঁড়িয়ে এখনো। রাফি না তাকে আদেশ করলো, আমাদের জন্য কোল্ড কফি নিয়ে এসো তোমরা, যাও।
রেহা আর জেরিন কিচেনে ঢুকতে আতঙ্কিত অবস্থায় মিহিকে দেখতে পেল। কোণে দাঁড়িয়ে আছে ও, চোখে মুখের ভঙ্গিমা অদ্ভুত, ঘামছে, কপাল গড়িয়ে চিবুক বেয়ে গড়াচ্ছে তা মিহি জানে। মিহি জেরিন রেহাকে দেখে ধাতস্থ করলো, নিজেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জেরিন আর রেহা কপাল কুঁচকে তাকালো একে অপরের দিকে। রেহা এগিয়ে শুধালো, মাহি কি হয়েছে তোর? ঘামছিস কেন এভাবে? ঠিক আছিস? মিহি ঘাম মুছল, ফের গলা ভিজিয়ে আধো স্বরে বলল। কি হবে আমার? জেরিন কাজে হাত লাগাতে লাগাতে বলল, স্যারের ফ্যামিলি মেম্বার বোধ হয় ওনারা। মেয়েটাকে দেখলি কি সুন্দর না? ও বোধ হয় স্যারের বোন। ভাইয়া বলে ডাকলো তো। রেহা মুচকি হাসল, সম্মতি দিল জেরিনের কথাই। মিহিকে রেখে ওরা বাইরে এসে কফি সার্ভ করে দিল সবাইকে। খাবার এসেছে বাইরের কর্নার থেকে। সবাইকে কফি দিয়ে জেরিন আর রেহা কিচেনের দিকে পা বাড়াতে গেলে বাধা দিল রাফি। ওদিকে যেতে হবে না তোমাদের, বাইরে যাও তোমরা। রেহা আর জেরিন কথার পরিপ্রেক্ষিতে বলল না কিছু, বাইরে বেরিয়ে গেল ওরা। রুহি টুকটাক বকবক করছে, বাকিরা শুনে যাচ্ছে। রাফি একধানে একদিকে চেয়ে আছে, চল খানিক শক্ত, ওর মাথায় অনেক কিছু চলছে। এবার সেসব ঘটানো বাকি। শান্ত বারবার তাকাচ্ছে ওর দিকে, পলকের মাঝে এক পলক করে তাকাচ্ছে কিচেনের দিকে। টেবিলের উপর ছোট্ট ডেস্ক বল। রাফি একই অবস্থায় থেকে হাত বাড়িয়ে বাজালো সেটা, যার শব্দে চমকে উঠল কিচেনে থাকা মিহি। ও তো লুকানোর চেষ্টা করছে নিজেকে, বেরোবে না ও। রাফি পরপর দাঁত চেপে বেল বাজিয়ে যাচ্ছে। শক্ত থেকে শক্ততর হচ্ছে মুখের ভঙ্গিমা। রুহি কপাল কুচকালো, শুধালো সন্ধিয়ান হয়ে, কিছু প্রয়োজন ভাইয়া? রাফি উত্তর করল না, সে একই কাজে রত। কিচেনে কান চেপে ধরল মিহি। এই রেহা আর জেন কোথায় কে জানে। মিহি কান ছেড়ে হাঁপছালো, শ্বাস টানলো জোরে, ঢোকিলে দরজা থেকে উকি দিল একটু। অমনি রাফি তীব্র কণ্ঠস্বর, যা ওকে উদ্দেশ্য করে, ডাকছি আমি, কারো যাচ্ছে না কারোর? চমকে উঠল মিহি। ভেতরের দিকটায় কেউ নেই। রাফি আচমকে এমন গর্জে ওঠায় চমকালো রুহি সহ বাকি সবাই। মেহজাবিন শুধালো নরম কণ্ঠে, ভাইয়া কি হয়েছে? কিছু না। ও ছোট্ট উত্তরে নিঃশব্দে শ্বাস ফেলো শান্ত। মিহির চোখ টলমলো করছে, অশান্ত সে, মন ছটফট করছে। ও কিছুতে যাবে না রুহির সামনে, কিন্তু এই লোক তো ছাড়বে না ওকে। চোখ বুজে লম্বা শ্বাস টানলো মিহি, টলমলো চোখ মুছল। রুহি ওর দৃশ্যমান দুর্বলতা, রাফি অদৃশ্যমান। রাফির প্রতি নিজেকে সামলাতে পারলে রুহির প্রতি পারবে? মিহি কৃত্রিম হেসে আত্মবিশ্বাস জাগালো নিজের মাঝে। দুহাতে চোখ মুছে শক্ত করলো নিজেকে, ওনাটা টেনে নিল মাথায়। বেরোলো কিচেন থেকে। রাফি পিছু ফিরে পায়ের উপর পা তুলে বসা। রুহি পাশে, ওদের কারোরই মুখ দেখা যাচ্ছে না। মিহি আলগোছে রাফির পিছনে দাঁড়ালো নতজানু হয়ে, শুধালো গলা নামিয়ে, কিছু প্রয়োজন? রাফি তৎক্ষণাৎ উত্তর, আপনার কি প্রয়োজন? রুহি ঠাউর করতে পারেনি কিছু। ও তাকালো চৌকিতে, সামনে মেহেজাবিন থমকে গেছে। ও বড় বড় নেত্রে তাকিয়ে আছে মিহির পানে। জেনি চিৎকার করে উঠল, মিহি আপি! রুহি ঝটকা খেয়ে আরো বেশি কৌতূহলে তাকালো। বেঁকে দাঁড়িয়ে আছে মেয়েটা, মুখখানা এতটা কাছ থেকেও অস্পষ্ট মনে হলো। অবিশ্বাসও লাগলো নিজের চোখকে। রুহি যেন জমে গেছে, দৃষ্টিশক্তি অনর ওর। মেহেজাবিনও বিড়বিড় করলো এবার, মিহি। রুহি ধ্যান কাটলো এক পলকে, ঢুকিল ও উঠে দাঁড়ালো, কাপা হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। একটানে নিজের দিকে ঘোরালো ওকে। চোখ নিচু করে আগাগোড়া দেখলো নতজানু মেয়েটাকে। কণ্ঠস্বর রুদ্ধ, কেঁপে কেঁপে উচ্চারণ করলো ও, পাখি। কথা শেষ হতে দেরি নেই, মিহিকে দুহাতে জড়াতেও দেরি নেই রুহি একে বেঁকে দুহাতে আঁকড়ে ধরল মিহিকে। চোখ বুঝেছে মিহি, বুকের ভেতর দারুণ ঝড় বইছে ওর। বন্ধ চোখের বৃহৎ পাপড়ি ছাপিয়ে পানি গড়িয়ে পড়ল রুহির কাঁধে। রুহি ছাড়ল ওকে। মেয়েটা নিস্তেজ, দুহাত অনর, হাত তুলে জড়ায়নি ও রুহিকে। রুহি হাসছে, হাঁসফাঁস করছে, মাথা ঠিক নেই ওর সামনে ওর পাখি দাঁড়িয়ে। কেন যেন বিশ্বাস হচ্ছে না। রুহি ওর দুহাত রাখলো মিহি দু গালে। উষ্ণ হাতের স্পর্শে চোখ তুলে তাকালো মেয়েটা। তাকাতেই রুহি ছলো ছলো চোখ সমেত হাসি ভরা স্নিগ্ধ শোভন মুখখানা নজরে আসলো। রুহি অস্থির, কাঁপছেও। ও বলল সন্ধিয়ান কম্পিত কণ্ঠে, জড়তা সমেত, পাখি তুই? আমার পাখি তুই এখানে? জান, সত্যি তুই? আমার চোখের সামনে তুই? স্বপ্ন দেখছি আমি। ভাইয়া, ভাইয়া আমার পাখি এটা। বলো না ভাইয়া, ও আমার পাখি। পেয়েছো তুমি ওকে?
রাফি নিরুদ্বেগ নিরুত্তর ও বসে আছে একই অবস্থায়। মেহেজাবিন উঠল বসা থেকে, রুহির কাছ থেকে মিহিকে নিজের দিকে ফেরালো। মিহি কিছু বুঝে ওঠার আগেই মেহেজাবিন জড়িয়ে ধরল ওকে। ঝটকা খেলো মিহি, আপনা আপনি হাত উঠল মেহেজাবিনের পিঠে। মেহেজাবিনও হাসছে। রুহির মতো অবস্থা ওর, তবে একটু কম। ও মিহিকে ছেড়ে বলল উদ্বিগ্ন হয়ে, মিহি, তুমি কোথায় ছিলে এতদিন? মিহি উত্তর করল না। রুহি ওকে টান মেয়ের আবারও ফেরালো নিজের দিকে। চোখের কোণা ভিজে জবজবে ওর, পানি গড়াচ্ছে নিজ ধারায়। ও বলল ঢকিলে, এই কথা বলছিস না কেন? বল, আমার পাখি না তুই? বল না, বল না একবার, তুই আমার পাখি। আমাকে পাখি বলে একবার ডাক, কথা বল আমার সাথে। মিহি সামলাতে পারছে না নিজেকে, ঠোঁট ভেঙে আসছে ওর। মিহির থেকে উত্তর না পেয়ে রুহি ছাড়লো ওকে, বসলো রাফির পায়ের কাছে। ভাইয়াকে ঝাঁকিয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি কথা বলছো না কেন? বলো না, আমার পাখিকে পেয়েছো তুমি? আমাকে বলেছিলে না আমাকে সারপ্রাইজ দেবে, তার মানে আমার পাখি আমার সারপ্রাইজ? বলো ভাইয়া। রাফি তাকালো রুহির দিকে। রুহি ঠোঁট উল্টে বিড়বিড় করলো ক্ষীণ, আমার ভাবিজান আমার সারপ্রাইজ ভাইয়া, খুঁজে পেয়েছো আমার ভাবিজানকে? রাফি তাকিয়ে থাকতে পারলো না, চোখ সরালো। মর্মাহত চাহনি রুহির। ও উঠে দাঁড়ালো আবার। মিহ নির্জীব জড়বস্তু নেই এখনো, চোখে সমুদ্রে নাই জলধারা যা গড়িয়ে পড়ছে কর্নিশ বেয়ে। গলা রুদ্ধ, আটকে আসছে নিঃশ্বাস। গলায় কান্নারা জোট পাকিয়ে আসছে। চিৎকার করতে ইচ্ছে হচ্ছে ওর। এমন পরিস্থিতির সম্মুখীন হবে যেন কেন বেরোলো ও কিচেন থেকে? ভালোই তো ছিল লুকিয়ে, আর একটু পারতো না নিজেকে লুকিয়ে রাখতে? রুহি মিহির দুহাত ধরলো, দেখলো উল্টে পাল্টে, দু বাহুতে হাত রেখে বলল ভেজা স্বরে, কি অবস্থা হয়েছে তোর পাখি? কোথায় ছিলি এতদিন? জানিস কত অপেক্ষায় ছিলাম তোর? ভাইয়া তোকে কত খুঁজেছে জানিস? কেমন আছিস তুই পাখি? মিহি আর আটকাতে পারল না নিজেকে। এবারও নিজে জড়িয়ে ধরল রুহিকে। ঠোঁট ভেঙে ফিকরে উঠল, কান্না চেপে ধরা গলাই বলল, আমি ভালো নেই পাখি, একটুও ভালো নেই। আমাকে ছেড়ে চলে এসেছিলি কেন তুই? মনে পড়েনি আমার কথা? রুহির অভিমানী স্বর। মিহিও একই, খুব মনে পড়েছে তোকে, সবচেয়ে বেশি মনে পড়েছে। আমার তো কেউ নেই বল, তুই তো আমার সব। আব্বু মোর পর তোকেই তো পেয়েছিলাম, কিন্তু দেখ না, আব্বুকেও হারালাম আর তোকেও। এখন আমার আম্মু ছাড়া আমার আর কেউ নেই রে পাখি, হারিয়েছি আমি সবাইকে। মাহিম নির্বোধে নেয় চেয়ে আছে মিহিকে চেনে ও, তবে এত সব কিছু জানা নেই ওর। জেনি বসা থেকে ছুটে আসলো, কোমর জড়িয়ে ধরল মিহির। হেসে হেসে উৎসুক স্বর ওর, মিহি আপি, কতদিন পর তোমায় দেখলাম। কোথায় ছিলে তুমি? আমাদের বাড়িতে আসো না কেন? আমি খুব মিস করি তোমায়। রুহি আপিও খুব মিস করে জানো তোমায়। আমাদের বাড়িতে আপির আর কোনো ফ্রেন্ডস আসে না, তুমিও আসো না। টলমল নেটে হাসার চেষ্টা করলো মিহি। ছোট্ট জেনির সম্মুখে বসে সমান হলো ওর, বলল ধাতস্থ হয়ে, জেনি বুড়ি, আমিও খুব মিস করেছি তোমায়, কিন্তু আমি তো আর যাবো না তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যে এখানেই। রুহি ওকে টেনে দাঁড় করালো। অনেক কিছু জানার আছে ওর। ও প্রশ্ন করলো, মানে এখানে বাড়ি মানে? তুই এখানে কি করছিস? ভাইয়া এই ক্যাফেতে কি করছিস এখানে? রুহি ফিরল রাফির দিকে, যে এখনো অঢেল অনড়। ভাইয়া কি হচ্ছে এসব? কিছু বলছো না কেন তুমি? পাখিকে কবে পেয়েছো তুমি? বলো না। রাফির নিরেট চোয়াল ও বাঁকা হলো একটু, আর চোখে পরক করলো মিহিকে। চোখ মুছল মিহি। পরক্ষণে কেউ মুখ খোলার আগে বাইরে থেকে হন্তদন্ত হয়ে ডাকলো জেরিন, এমাই। চকিতে ফিরল সবাই। মিহি তড়িঘড়ি করে পিছিয়ে চোখ মুখ মুছল। জেন সবার সাথে মিহিকে দেখে মুখভঙ্গিমা পাল্টে বলল গলা নামিয়ে, বাইরে কেউ এসেছে, ডাকছে তোকে। স্যাত করে উঠল মিহি। তড়িৎ গতিতে আটকে উঠে চাইল রাফির পানে। রাফির নিরেট মুখভঙ্গিমায় বদল এসেছে, কুচকে এসেছে অক্ষি যুগল। এতক্ষণে জবানে কথা ফুটল ওর। ভরাট গলায় পাল্টা প্রশ্ন করল, কে এসছে? জানি না, চিনি না, দেখিনি আগে, তবে বেশ হ্যান্ডসাম, একদম হিরো। তবে আপনার থেকে একটু কম। মাইকে ডাকলো, বললো তাড়াতাড়ি যেতে। উদ্বিগ্নতার সহিত গদগদ হয়ে কথাগুলো বলল জেরিন। মিহি দাঁড়ালো না, সবাইকে উপেক্ষা করে দৌড়তে বেরোলো বাইরের দিকে। বাইরে একটা কালো গাড়ি, জানালা লাগানো, স্টিয়ারিংয়ে দুহাত রেখে আঙ্গুল নাচাচ্ছে কেউ। চোখে কালো সানগ্লাস, ফর্সা মুখে ফুটে উঠেছে তা। মিহি কেঁপে কেঁপে দাঁড়ালো জানালার পাশে।
কালো গ্লাস ভেদ করে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, তবে ভেতর থেকে বাইরেটা স্পষ্ট। ভেতরের জন মিহির ভিতর চেহারাখানা দেখলো, তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রহস্যময়ী। জানালে একটু নামাতেই অধিক পরিবর্তন আসলো মিহির চেহারায়। ভেতরের জন আদেশে সুরে বলল ভরাট কণ্ঠে, গাড়িতে বসো। মিহি কোনো প্রকার দ্বিমত বা কথা বলা ফুসরত জোগালো না নিজের মাঝে। সোজা হয়ে পিছু ফিরল একবার। ক্যাপের দরজার সামনে তড়িঘড়ি করে বেরিয়ে আসছে রাফি, পিছু পিছু সবাই। মিহি আর দাঁড়ালো না, দ্রুত গাড়ি ঘুরে গিয়ে বসলো গাড়ির ফ্রন্ট সিটে। হাতের তালু ঘামছে ওর, শিরশির করছে পায়ের তলা ও বলল কম্পিত চিত্রে, তাড়াতাড়ি চলুন প্লিজ। কথা দেরি নেই, ইঞ্জিন চালু হতো দেরি নেই। এক মুহূর্তে গাড়িটা ফুল স্পিডে চলতে শুরু করলো। পিছনে রাফি দাঁড়িয়েছে এক মুহূর্ত, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। ধপ করে মস্তিষ্কে জ্বলে উঠল অগ্নি। হাত মুঠো করে সে উদ্যম চোখ মুখে খিঁচল, গাড়িতে উঠে বসলো নিজের। কার গাড়ি ওটা? কার সাথে গেল মিহি? যাকে সন্দেহ করার কথা ছিল সে এখন পুরোপুরি সন্দেহের বাইরে। তাহলে কে? গাড়ি থেকে হুঙ্কার ছাড়ল রাফি, আমার পেছনে কি আসার চেষ্টা করবি না, ভালো হবে না নয়তো। আজ শেষ কোথায় সেখানে যাব আমি। পিছনে সবাই বিমর্ত। রাফি গাড়ি ছাড়তে চেঁচিয়ে উঠল রুহি, ভাইয়া। ধোয়া উঠিয়ে মিহির ওঠা বসা গাড়িটার পিছু করলো রাফি। রুহি সহ সবাই তাজ্জব, চোখ আটকে গেছে ওদের। রুহি এবার ধরল শান্তকে। কি হচ্ছে এখানে সব? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কেউ কিছু বলছেন না কেন আমায়? আবার আপনি আমার থেকে সবটা লুকালেন, বললেন না আমায় কিছু। কবে থেকে চলছে এসব? আমার পাখিকে কবে পেয়েছিলেন আপনারা? আমাকে জানালেন না একবারও। কোথায় গেল ওরা? বলুন, কি চলছে সব? সামনের গাড়িটাকে ফুল স্পিডে ওভারটেক করার চেষ্টা করছে রাফি। চোখ মুখ খিচে স্টিয়ারিংয়ের উপর যুদ্ধ চালাচ্ছে। ফাঁকা রাস্তায় স্পিড বাড়িয়ে যাচ্ছে। সামনে গাড়িটার রাস্তা বদল করেছে, নিজের গন্তব্য থেকে বাঁক নিয়েছে অন্য পথে। মিহি কেঁপে কেঁপে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উত্তর করল না পাশের জন। ঠোঁটের কোণে বক্র হাসি তার। গাড়ির সামনে উত্তল দর্পণে পিছনে তর্পে তর্পে ছুটে আসা গাড়িটার পানে দৃষ্টি চশমার আড়ালে সময় নিয়ে মিহির প্রশ্নের উত্তর করল নেশাক্ত স্বরে, সেকেন্ড টাইম তোমায় নিয়ে হানিমুনে যাচ্ছি বেবি, পালাচ্ছি তোমায় নিয়ে। বিরক্ত হলো মিহি, ভীষণ অস্বস্তিতে মুখ বিকৃত করলো। চোখ সরালো অবিলম্বে, মুখ ফিরিয়ে নিল। তা দেখে ফিচেল হাসলো লোকটা। রাফি ধ্যান জ্ঞান নেই, পুরো স্পিডে সামনে গাড়িকে ওভারটেক করে ব্রেক কষলো গাড়িটার সামনে। আচমকা রাফির গাড়ির সামনে আসাই দ্রুত ব্রেক কষলো এই গাড়িটাও। বরকালো মিহি। সামনের কালো গ্লাস ভেদ করে রাফির প্রগাঢ় শক্ত চেহারাখানা নজরে আসতে চমকে উঠল মিহি। শুকিয়ে আসলো কণ্ঠনালী, বৃহদাকার ধারণ করলো অক্ষি যুগল। পাশের জনের ঠোঁটে কুড়ুর হাসি, চশমার আড়ালে চোখের দৃষ্টি দৃশ্যমান। সে বিড়বিড় করলো থেমে থেমে অস্পষ্ট স্বরে, ওয়েলকাম 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 রুজান রফি চৌধুরী। কথা শেষ করে দাঁত পিষল, হাসলো পৈশাচিক। রাফি ইতিমধ্যে গাড়ি থেকে নেমেছে, ধাম করে দরজাটা লাগিয়ে দিল ও। চোখ মুখ টাটানো, তাকানো যাচ্ছে না, বিভৎস রেগে আছে সে। গায়ের কালো শার্টের উপরে দুটো বোতাম খোলা, কোনই পর্যন্ত গোটানো হাতা। তীর্যক দৃষ্টি ওর গ্লাস ভেদ করে সোজা মিহির দিকে ঢোক গেল। মিহি কম্পিত হাত মুঠো গেল। রাফি সোজা এসে গাড়ির দরজা খুলল, একটানে হিসড়ে বের করলো মিহিকে। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে গেলে কোনই চেপে আটকে ধরল রাফি। এক ঝটকায় দাঁড় করালো ওকে। মিহির সজল চোখ, কম্পিত মুখ। রাফিও দুই নরম বাহু চেপে ধরল শক্ত করে, টেনে আনলো নিজের কাছে। তীব্র গর্জে উঠে বজ্রের ন্যায় চিৎকার করলো, কোথায় পালাচ্ছিলে বল, কার সাথে যাচ্ছিলে? মিহি চমকে উঠল, ধপ করে উঠল বক্ষস্থল। গরম অশ্রুবিন্দু গড়ালো কান্নিস বেয়ে। শক্ত হাতের খাবলার ব্যথা অনুভূত হলো তার চেয়েও বেশি রাফির দুই সম্বোধনে। ঠোঁট উল্টালো মেয়েটা, হালকা উচ্চারণ করলো ঠোঁট নাড়িয়ে, লাগছে আমার। লাগুক, আরো বেশি লাগুক তোর। নিজের ব্যথা বুঝিস তো, আমার ব্যথা বুঝিস না? কোথায় যাচ্ছিলে বল, কেউ কার সাথে যাচ্ছিলে? মিহি কাঁপলো, কয়েক সেকেন্ডের মধ্যে বাক হারালো। মেয়েটা অবাক করুণ চোখে তাকিয়ে আছে রাফির রাগান্বিত ক্ষিপ্ত মুখখানার দিকে। দুজনের সেকেন্ড কয়েক নীরবতার মাঝে তৃতীয় এক ভ্যাঙ্গানো পুরুষালী কণ্ঠ, আমার সাথে যাচ্ছিল। রাফি তড়িতে চাইল, দৃষ্টি একই ক্ষিপ্ত, আরও প্রকট হলো তা। সামনে জনের সাথে চোকাচুকি হতেই হালকা হয়ে আসলো রাফি। দৃষ্টি হলো বিস্মিত। মিহির বাহুর ওপর নিজের শক্তি দুর্বল হয়ে আসলো। অবিলম্বে অবিশ্বাস ও অস্পষ্টে ফুটে উঠল মুখে,
সারফরাজ, সামনে জন হাসলো, এগোতে এগোতে চশমা খুললো চোখ থেকে, বলল, হাই রাফি, মাই বেস্ট, হাউ আর ইউ ব্রো? রাফি থমকালো, ছাড়লো মিহিকে। মিহি পিছিয়ে গেল, ঘেসে দাঁড়ালো গাড়ির সাথে। তাজ্জবনে এক পলক তাকালো সাফির দিকে, অন্য পলক রাফির দিকে। কি বলল সাফি? রাফি চোখ গোল গোল করে মুখ বনে তাকিয়ে আছে। সাফি হেসে আরো একটু এগোলো, বলল একই টোনে, আমার দিকে তো তাকাচ্ছিস না ব্রো, দেখবি কি করে কারোর সাথে যাচ্ছিল, আর ওকে এইভাবে ধরেছিস কেন? ভাবি হয় তোর, রেসপেক্ট হার। রাফি নিজেকে না সামলাতে পেরে আপনা আপনি এক কদম পিছিয়ে গেল, পলক পড়ল চোখে। চোখ সরিয়ে সন্দেহ কাটি ফের তাকালো। সারফরাজ তুই? কেন আশা করিসনি আমায়? দেখ, মরিনি আমি, বেঁচে আছি। মরেছে তো আমার কলেজার টুকরা, আমি কিন্তু বেঁচে আছি এখনো। দেশে ফিরেছি। কেন ফিরেছি বলতো? তোর ভাবির জন্য। এই যে ডার্লিং, এসো এদিকে, পরিচয় করিয়ে দিই তোমার হাজবেন্ডের কোনো এককালের বেস্ট ফ্রেন্ডের সাথে। শেষের কথাগুলো মিহিকে উদ্দেশ্য করে বলা। রাফি বুঝল না, ও তাকালো মিহির দিকে। এতক্ষণে ক্ষিপ্ত দৃষ্টিতে অবিশ্বাস, কাঁপছে দৃষ্টি। মিহির ছলছল নেত্রে এক একবার এক একজনের দিকে তাকাচ্ছে, হিসেব মিলছে না। রাফি আর সাফি পূর্ব পরিচিত, বেস্ট ফ্রেন্ড মানে? রাফি সাফির বেস্ট ফ্রেন্ড, সব গুলিয়ে যাচ্ছে মিহির কাছে। রাফি নিস্তব্ধ, সাফি দাঁত পিষে নিচু স্বরে ধমকে উঠল, কথা কারে যাচ্ছে না, এদিকে আসতে বলেছি তো, এসো। মিহি রাফির দিকে তাকালো, রাফিও তাকিয়ে আছে ওর দিকেই। চোখ নামালো মেয়েটা, নত মস্তকে পা বাড়াতে গেলে ওর হাতটা খপ করে ধরলো রাফি। মিহি তাকালো ওর চোখের দিকে, অদ্ভুত। রাফির দৃষ্টি ঘোলাটে, পানি ছলছল করছে চোখে। রাফি বলল শান্ত তবে ক্ষিপ্ত কণ্ঠে, কেউ? ওকে কি জিজ্ঞেস করছিস? বললাম তো আমার বউ, ও আমার বউ মানে আমি ওর হাজব্যান্ড। সাফির কথা শুনো শুনল না রাফি, ফের শুধালো, মেহি কেউ? মিহির কম্পিত ক্ষীণ কণ্ঠ। সাফি। অবাক হলো রাফি, বড়জকল গুটিয়ে আসলো। সাফি মানে? এ কি করে সাফি হয়? সাফি তো অন্য কেউ। রাফি নিজেই ব্যবস্থা করেছে ওই সাফির। তাহলে সারফারাজ? সারফারাজ কোথা থেকে আসলো? মাথা কাজ করছে না রাফির, এলোমেলো হয়ে যাচ্ছে সব। এলোমেলো মস্তিষ্কে শুধালো রাফি। ও সাফি? বাধ্য নেই হ্যাঁ বোধক মাথা নাড়ল মিহি, চোখ টইটম্বুর জলে। এখনই গরবে তা। সাফি চেতে উঠল এবার। মেহে, আমি আসতে বলেছি আমার কাছে। চমকালো মিহি, নিজের হাত ছাড়লো রাফির থেকে। অতি সহজে ছাড়তে পারলো, কারণ রাফি ছাড়লো। মিহি গুটি গুটি পায়ে সাফির কাছে আসলো, তবুও বাধা দিল না রাফি। সাফির পাশে দাঁড়াতে আচমকা মিহির কাজ জড়িয়ে ওকে নিজের দিকে টেনে আনলো সাফি। হেলে পড়ল মিহি। সাফির স্পর্শে অস্বস্তিতে শরীর কেমন রিডি করে উঠল। মুখ কুচকানো মিহি। সাফি শক্ত বাঁধন থেকে ছাড়তে পারল না নিজেকে, রাফির দিকেও তাকাতে পারল না। চোখ নামালো, সহ্য শক্তি বাড়ালো। এদিকে রাফি হাত মুঠো করেছে, দাঁতের পাটি পিষেছে, একে অপরের সাথে তীর্যক করেছে রক্তিম অক্ষি যুগল। সাফি আগুনে ঘি ঢালল। মেট মাই ফিয়ন্সা মাহিতা ইসলাম মেহে, ওরফে মাই বেবি ডল। আর বেবি ও হলো রাফি, রোজান রাফি চৌধুরী, চেনই তো? রাফি হাতের মুঠো আরো শক্ত করলো, হাতের তালুতে দেবে গেছে আঙ্গুল, লাল হয়ে উঠেছে ওর মুখশ্রী। রাফি বলল অস্বাভাবিক কণ্ঠর, সারফরাজ ছাড় ওকে। ও মা, ছাড়বো কেন? ধরেছি কি ছাড়ার জন্য? হানিমুনে নিয়ে যাচ্ছি ওকে, বিয়ের আগে সেকেন্ড টাইম হানিমুন, তাই না বেবি? ফার্স্ট তো কানাডায় ছিল। রাফি ক্ষিপ্ত তা পালো, সংবরণ হলো না আর। মিহি গুড়িয়ে যাচ্ছে ভেতর ভেতর, মিশে যেতে ইচ্ছে করছে মাটির সাথে। কিসব বলছে এ লোকটা, তাও রাফির সামনে। রাফি চোখ বুঝলো, বলল বন্ধ চোখেই, ছাড় ওকে। ছাড়লো না, উল্টে বলল, কদিন পর বিয়ে করব আমার বেবিকে, আমাদের মাঝে আসিস না তো, আমাদের একটু সময় কাটাতে দে একে অপরের সাথে। চিন্তা করিস না, একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলি বলে কথা, ইনভাইট করব তোকে বিয়েতে, চলে আসিস। আর কি যেন নাম তোর বোনের? রুহি, তাই তো? ও তো আবার আমার বেবির বেস্ট ফ্রেন্ড ছিল, শুধু ছিল আর ছিল, আমার বেবির লাইফেও আর আমার লাইফেও। এক কাজ করিস, ওকেও নিয়ে আসিস। রাফি হুঙ্কার ছাড়ল। সারফরাজ ছাড় ওকে। ছাড়লো না, আবার হুঙ্কার রাফির, এবার মিহির উদ্দেশ্যে। মেহি এসো আমার কাছে। মাথা তুলল না মিহি, আর না প্রতিক্রিয়া দেখালো। সাফি ছাড়লো এবার, বলো, যাবে বেবি?
মিহি অনর। সাফি হাসলো পৈশাচিক। রাফির দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল মিহির দিকে, বলল একইভাবে তাকিয়ে, হাত ধরো বেবি। সাথে সাথে কিছুই করলো না মিহি, নিঃশব্দে পানি গড়ালো গাল পেয়ে। ও ঝোলানো হাতখানা কেঁপে কেঁপে তুলল, রোবটে নাই আদেশ তামিল করলো, ধরল সাফির হাত। এটাই যথেষ্ট ছিল। চড়াও করে উঠল রাফির মস্তিষ্কে ধপ করে চলে উঠল আগ্নেয়গিরি। আর এক মুহূর্ত ও অপেক্ষা করলো না, তেরে সে তীব্র শক্ত হাতের একটা আঘাত ফেলল সাফির মুখে। ছিটকে দূরে সরে গেল সাফি, একটানা কয়েক কদম পিছিয়ে ধপ করে পড়ল মাটিতে। আচমকা আঘাতের জন্য মোটো প্রস্তুত ছিল না ও, ওর তো কল্পনাতেও ছিল না। চমকে উঠল মিহি, চমকে উঠল ভীত নারী সত্তা। রাফি এবার গর্জে উঠল মিহির ওপর, নেমো খারাপের বাচ্চা, চল আমার সাথে। এক মুহূর্ত দেরি হয়নি। মিহি সবটা বোঝার আগে ওকে এক প্রকার হিসেবে গাড়িতে তুলল রাফি। নিজে ঘুরে এসে মিহির সাথে সিট বেল্ট বাঁধলো শক্ত করে, ডান হাতে কবজি ধরল শক্ত করে, অন্য হাতে স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট করলো গাড়ি। মিহি নির্বোধে নাই যে ও পেছনে তাকালো। রাস্তায় নাক চেপে বসে আছে সাফি, রক্ত হাতে। এদিকে রাফির অবস্থা অস্বাভাবিক, চোখ মুখ অস্বাভাবিক। মিহি কেঁপে কেঁপে উচ্চারণ করলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন, পেছনে সাফি। কথা শেষ করতে পারল না, রাফির কণ্ঠে বজ্রপাত হলো তার আগেই। চুপ হারামি, আর একটা কথা বলে জিভ টেনে ছেড়ে ফেলবো তোর। কেঁপে উঠল মিহি, হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। গাড়ির গতিও রাফি নাই অস্বাভাবিক, এঁকে বেঁকে উগ্রভাবে চলছে গাড়ি। যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। মিহির গলা শুকিয়ে আসছে, শুল্ক ঢোক গিলল ও। রাফির চোখ এই মুহূর্তে গাঢ় লালচে, মুখের শিরা উপশিরা ফুলে উঠেছে। মিহি ফের বলল, ছেড়ে দিন আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। মিহি ছোটাছুটি করছে, গাড়ির গতি এক হাতে নিয়ন্ত্রণে নেই রাফির। মস্তিষ্কে তীব্র দহনে খেয়ে নিয়ন্ত্রণ দুটোই হারিয়ে গাড়িটা ধাক্কা খেলো রাস্তার পাশের গাছে। মিহি সামনের দিকে ছিটকে পড়তে গেলে ওকে নিজের দিকে টেনে আনলো রাফি। ধোঁয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে। মিহিকে ছেড়ে গাড়ি থেকে নামলো রাফি, ঘুরে গিয়ে একটানে নামালো মিহিকে। গাড়ি থেকে কয়েক কদম দূরে আসতে গাড়ির ইঞ্জিনে আগুন লাগতে দেরি হয়নি। গাড়ির সাথে সাথে মাথাতেও আগুন জ্বলছে রাফির। গাড়ির দিকে খেয়াল নেই ওর। মিহি ভীত নয়নে পিছনে তাকালো। গাড়িতে আগুন দেখে বক্ষস্থল ধক করে উঠল ওর। রাফি রাস্তায় তুলে টেনে নিয়ে যাচ্ছে ওকে। মিহি চলছে ওর শক্তিতেই। একটু এগিয়ে নিজের শক্তি এক ঝটকা মারল রাফির হাত, চিৎকার করে উঠল, ছাড়ুন আমায়। সঙ্গে সঙ্গে রাফির টাটানো দৃষ্টির সম্মুখীন। মিহি দুই বাহুতে নিজের সর্বশক্তি উজাড় করলো রাফি। উগ্র কণ্ঠে বলে উঠল রাফি, ছাড়বো? হ্যাঁ, আমাকে ছাড়তে বলছিস? ওকে ধরেছিলি কেন বল? ছুঁয়েছিস কেন ওকে? ও তোকে ছুলো কেন বল? কেন? তোকে বলেছিলাম না তোকে ছোঁয়ার অধিকার যেন শুধু আমার হয়? বল, বলেছিলাম কিনা? আমি তো তোকে ছুঁইনি এখনো, তাহলেও তোকে ছুলে কেন? আর কোথায় কোথায় ছুঁয়েছ তোকে? বল, হানিমুনে গেছিল ওর সাথে? কি বললো এসব? কেন বললো? নেমো হারাম, লজ্জা করলো না তোর? খারাপ লাগলো না ছোঁয়ায়? মিহিও তেতে উঠল, আরে কি সব বলছেন এসব? ছাড়ুন আমায়। উনি আমার হবু স্বামী, বুঝলেন? বিয়ে হবে ওনার সাথে আমার। কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা শক্ত চর পড়ল মিহির নরম গালে। ছিটকে খাঁজ কাটা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল মিহি। অবিশ্বাস্য তৎক্ষণাৎ চাইল রাফির পানে। ব্যথা অনুভূত হলো কিনা কে জানে, চোখ দিয়ে টপটপ পানি গড়ালো। রাফি আবারও তুলল ওকে। বিমুখ চাহনি মিহির। একটা টাল সামলে উঠতে না পেরে ফের আরেকটা বলিষ্ঠ শক্ত চর পড়ল অপর গালে। আবারও হুমড়ে পড়ল মেয়েটা। তীব্র ব্যথায় কুকিয়ে উঠল এবার। রাফি আবার একইভাবে টেনে তুলল ওকে। চোখ ছাপিয়ে পানি গড়িয়েছে পুরুষালী দুটি চোখেও। মিহির শক্তি নেই দাঁড়িয়ে থাকার। রাফি নিজের শক্তিতে দাঁড় করালো ওকে। একটুও নরম হলো না আজ, বরং ক্ষিপ্ততা বেড়েই চলেছে পাল্লা দিয়ে। সে আবারও বলল, হবু স্বামী ও তোর স্পর্শে খারাপ লাগেনি? আর আমার স্পর্শ? আমার স্পর্শ পবিত্র হয়ে খারাপ লাগছে তোর কাছে? জঘন্য মেয়ে, কেন এসেছিলি আমার জীবনে? এরকম নিজ মিডল ক্লাস মেয়ে কেন এসেছিলি বল? হাসলি যখন তখন এমন কেন করলি? চলি তো গেছিলি, আমার আসলি কেন আমার সামনে? কেন জড়ালে আমাকে তোর মতো একটা মেয়ের সাথে? যদি তুই আমার না হোস তাহলে আমি কিন্তু তোকে কারোর হতে দেব না। একদম চিন্তা পুঁতে ফেলবো, জানে মেরে ফেলবো তোকে। তোকেও মারবো, আমি মরবো, বুঝলি? মরবো আমি তোর জন্য, তার আগে তোকে মারবো। মরবি আমার হাতে? মরাটা তো শখ তোর জন্য আমি মরতেও পারবো, আর তোকে মারতেও পারবো। তবু তোকে অন্য কারোর হতে দেখতে পারবো না, বুঝলে? আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাচ্ছিস?
কি ভেবেছিস ছেড়ে দেবো আমি তোকে? কখনো না। এতদিন ছাড়েনি, এখন ছাড়বো? তোকে ছাড়লে এত দূর আসতাম না। কি হয় হোক, তোকে তো আমার হতে হবে। ছাড়বো না আমি তোকে, বুঝলি? মিহি টলে পড়ল শক্তি হারিয়ে, পরপর দুটো শক্ত আঘাতে নেতিয়ে পড়ল, চোখ দুটো বুজে আসলো আপনা আপনি। টলে পড়ল সেটাও রাফির বুকে। এতক্ষণে যেন স্বয়ংবিদ ফিরল রাফির, ধ্যান জ্ঞান ফিরে আসলো আপন ঠিকানায়। মিহি জ্ঞান হারিয়ে ওর বুকে টলে পড়তে ছ্যাদ করে উঠল রাফি। আলগা করলো নিজের হাতের বাঁধন, কণ্ঠ শুকিয়ে এসেছে এতক্ষণে। শুল্ক ঢোক গিল রাফি, ধীরে ধীরে মিহি সমেত বসলো রাস্তার মাঝে। ডাকলো এবার, মিহি, হাই, কি হলো? ওদিকে নীরব। রাফি এবার ঝাঁকালো মিহির মুখখানা দুহাতের আঁচলে নিয়ে ডাকলো মোলায়েম কণ্ঠে, মিহি, কি হলো তোমার? এই চোখ খোলো না প্লিজ, চোখ খোলো মিহি। মিহি, এই জান আমার, প্লিজ চোখ খোলো। আর চালাস না আমায় প্লিজ, চোখ খোল না রে। এই মিহি, মাই ডিয়ার ব্লসম, প্লিজ চোখ খোল, ওঠ না। মিহির সারা শব্দ নেই, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এতক্ষণে লক্ষ্য করলো রাফি মিহির দুর্গাল রক্তিম 5 আঙ্গুলের দাগ কড়াভাবে স্পষ্ট। স্যাদ করে উঠল রাফি, ও মেরেছে মিহিকে? কখন মারলো? রাফি ওর গালে হাত রাখলো, কেঁপে কেঁপে সরালো হাত। সজোরে মিহিকে আঘাতকৃত নিজের হাত বাড়ি মারলো পিচ ঢালা রাস্তায়, জখম হয়ে রক্ত ঝরল তৎক্ষণাৎ। রাফি আতঙ্কিত হয়ে ঝুঁকে কানে কাছে মুখ নিয়ে ডাকলো, মিহি। ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। পায়ের এক লাথিতে দরজা হাট করে খুলল রাফি। পুরোটা ফাঁকা অন্ধকার, আলো জ্বালানোর প্রয়োজন বোধ করলো না, সময় পেল না সে। মিহির দুহাতে বন্ধনে আবদ্ধ, ছোট্ট শরীরখানা রাফির দখলে। নেতি আছে মেয়েটা। রাফি ঠাউরে সিঁড়ি বেয়ে দ্রুত উঠল উপরে। এতদিনে নিজের জন্য বর্ধকিত ঘরে ঢুকলো সোজা, সেটাতে সবুজ রঙা ডিম লাইট জ্বলছে একটা। রাফি বেডে শোয়ালো মিহিকে, লাইট জ্বালালো। হাত পা শিরশি করছে ওর, কাঁপছে পুরুষালী সত্তা। কি করলো ও এটা? আঘাত করলো ওর বুলোসমকে। রাফি খাটের পাশে বসলো, বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস তুলে পানি ছেটালো মিহির মুখে। নড়চড় দেখা গেল না মেয়েটার। জড়িয়ে আসলো রাফি, আবারও ঢোক গিলল, ডাকলো, হ্যাঁ মেয়ে, চোখ খোলো প্লিজ, শুনছো আমায়? একবার চোখ মেলে তাকাও আমার দিকে। সারা নেই। রাফি এবার দ্বিধাহীন কোলে তুলল মেয়েটাকে, সোজা এগুলো ওয়াশরুমের দিকে। মেয়েকে নামিয়ে ওর নেতিয়ে পড়া শরীরটাকে দাঁড় করালো নিজের বুকের সাথে হেলান দিয়ে। শাওয়ার অন করলো রাফি। ঠান্ডা শীতল পানির যেটা গায়ে পড়তে কেঁপে উঠল অবচেতন মেয়েটা। একটু হুঁশে এসে শিউরে উঠে দুহাতে আঁকড়ে ধরল রাফিকে। আরও সিটিয়ে দাঁড়ালো রাফির প্রশস্ত বুকের সাথে, লুকালো নিজেকে সেখানে। মুহূর্তেই ভিজে জবজবে শরীর, কাঁপলো মেয়েটা। রাফি শ্বাস ফেলল দীর্ঘ স্বস্তির। মিহির চোখ বোঝা এখনো, জ্ঞানে ফিরেছে তবে ধ্যানে নয়। রাফিকে আরো শক্ত করে জড়াতে বাদ ছাড়লো রাফি। শাওয়ার অফ করে হাত রাখলো মিহির পিঠে, ভেজা শরীরখানা কাঁপছে ওর। রাফি শুকনো ঢোক গিল, হৃৎপিণ্ড লাফাচ্ছে তীব্র গতিতে, বাড়ছে হৃদস্পন্দন। মিহি এতটা কাছে ওর, চোখ বুঝলো রাফি, অনুভব করলো তার বুলোসমকে। মিষ্টি একটা গন্ধ, একদম পুষ্পে নাই, নাকে লাগছে ভীষণ। চোখ বুঝতে মুচকি হাসলো রাফি, চোখ খুললো ধীরে ধীরে। মিহিকে আলতো করে ছাড়লো নিজের থেকে, টাউল নিয়ে ভেজা শরীরে জড়িয়ে দিল মিহির। অতঃপর তাকালো পূর্ণ দৃষ্টিতে। মিহি এখনো ওর গায়ে ভর করে দাঁড়িয়ে। রাফি ওর কোমর জড়ালো সুবিধার্থে, দেখলো সম্পূর্ণ দৃষ্টিতে ভেজা চুল লেপটে মিহির মুখের এখানে ওখানে। রাফি এক হাতে সরিয়ে দিল সেগুলো, স্পষ্ট করলো মুখখানা। ভেজা মুখে পানি বিন্দু বিন্দু কণা, চোখের বৃহৎ পাপড়িতেও, ওর ওষ্ঠ জোড়াতেও। ওষ্ঠ জোড়াও কাঁপছে আলতো তিত্তির করে। রাফি বেশ অনেকটা মুহূর্ত তাকিয়ে থেকে মিহির কপালে কপাল ঠেকালো। শ্বাস ফেললো দীর্ঘ, আর আটকাতে পারল না নিজেকে। ঠোঁট বাড়িয়ে চুমু খেলো নাকের ডগায়। মিহির বিড়বিড় শব্দ কানে আসলো এ পর্যায়ে, উনি আমাকে ভালোবাসেনি উনি আমায়। রাফি কান পেতে শুনলো, চোখ মেলে তাকালো মিহির পানে। অভিমানী মুখখানা দেখলো ওর। মিহির কানে কাছে মুখ গুজে ফিসফিস করলো, বেসেছে ভালো, উনি ভীষণ ভালোবেসেছে তোমায়। মিহির দোগাল লালচে, মারের দাগ স্পষ্ট, জখম হয়ে আছে এক প্রকার। রাফি বাম গালে হাত রাখলো, নরম স্পর্শে হাত বুলিয়ে দিল সেখানে। অন্য হাতে কোমর জড়ালো। অনুতাপ জাগলো রাফির মনে, কিভাবে মারতে পারলো এই মেয়েটাকে? হাত উঠালো কি করে মিহির ওপর? কোন ধ্যানে ছিল ও?
নিজের প্রতি ভীষণ রাগ উঠল রাফির। মিহি কেঁপে কেঁপে ফুপিয়ে উঠছে নিজের ঘোরে। রাফি মগ্ন ওকে চোখ ভরে দেখতে। মিহি ওর কাজ সমান। রাফি ওর জখমকৃত গালে হাত বুলিয়ে একটু হেলে ঠোঁটে স্পর্শ আঁকলো সেখানে। অপর কপালেও তাই। কপালেও ওর মুখশ্রীর পানি ক্ষুদ্র ক্ষুদ্র চিকচিকে বিন্দু কণাগুলো শুষে নিল রাফি। ধীরে ধীরে বন্ধ যৌদ্রেখও অধিকার ফলালো নিজের। অবচেতন মেয়েটা সুপ্ত অনুভূতিতে আরও বেশি আঁকড়ে ধরল রাফিকে। সিটিয়ে গেল চেতনাহীনে অনুভূতির মাত্রা কতটুকু অনুভূত হলো কে জানে। রাফি একটু থেমে প্রগাঢ় বিমূর্ত হয়ে আরও কিছুক্ষণ তাকালো। তিত্তিরে কম্পিত ওষ্ঠাধরের দিকে অগ্রসর হলো ঘোরের বসে। আলতো স্পর্শ আঁকলো সেখানে। খেই হারিয়ে স্পর্শ গভীর হওয়ার আগেই সামলালো নিজেকে। সংবরণ করলো নিজের বেসামাল সত্তাকে। কপালে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। পর মুহূর্তে মিহিকে জড়ালো নিজের সাথে। কাঁপছে মেয়েটা। রাফি ওকে ফের কোলে তুলে নিয়ে আসলো ঘরে। ভেজা শরীরেই শোয়ালো বিছানায়। হাত পা ঠান্ডা হয়ে আসছে ভরকালো রাফি। দুহাত একসাথে ধরে চুমু খেলো দুহাতের তালুতে। কিছু একটা ভেবে উঠতে গেলে তড়িতে ফিরল পিছনে। গুটিয়ে আসলো ভুরু যুগল। ফের বসলো রাফি। সূক্ষ্ম নেত্রে তাকালো মিহির দিকে। মেয়েটার গলা থেকে জামার অংশ সরে গেছে অনেকটা। ঠিক গলার নিচে দৃষ্টি পড়ল রাফির। সুচালতা। রাফি হাত বাড়ালো আর একটু উন্মুক্ত করলো মিহির গলার অংশ। যা দেখলো তাতে কপালে বেশ কয়েক স্তর ভাঁজ পড়ল ওর। নিঃশ্বাস থমকালো এক মুহূর্তের জন্য। ঝট করে উঠল রাফি। দ্রুত বেরোলো ঘর থেকে।